খেয়াল করবেন কি করার চেষ্টা করি। হচ্ছে যে আমাদের তো আমরা আমাদের প্রজেক্টগুলোকে ওপেন করে নিচ্ছি এখানে। হ্যাঁ, ভিডিও অন করা আছে। এটার মধ্যে আমরা লাস্ট দিন কাজ করতেছিলাম, মেবি ইমেজ গ্যালারি নিয়ে কাজ হচ্ছিল। হ্যাঁ, যখন ছবির উপরে ক্লিক করি ওই ছবিটা উপরে আসতেছে। আচ্ছা, তো এটা ছিল আমাদের প্রজেক্ট। এখন আমাদের মোটামুটি আমরা জাভাস্ক্রিপ্টের একদম প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। হ্যাঁ, তো এভাবে আমরা ইমেজ নিয়েও কিভাবে ইমেজে কিভাবে চেঞ্জ করতে পারি সেই বিষয়গুলো আমরা দেখলাম। তো এখন আমাদের যেটা হচ্ছে যে একটা টাইমিং মেথড আমরা নিয়ে কাজ করতে পারি। তো টাইমিং মেথড নিয়ে কিভাবে কাজ করতে হয়। তো আমরা কিন্তু ইনপুট নিয়ে কাজ করে নেই, জাভাস্ক্রিপ্টে কিভাবে ইনপুট নিতে হয়। যেমন আমরা যখন পিএইচপিতে কাজ করেছি তখন আমরা ইউজার ইনপুট নিয়ে কাজ করেছি, তো জাভাস্ক্রিপ্টও আমাদের ইউজার ইনপুট নিয়ে কাজ করতে হবে, তাই না? তো আমি এই জায়গাটায় একটু দুইটা বিষয়ের উপরে প্র্যাকটিস করব। তো আমি একদম সবার উপরে দিস ইজ এ হেডিং, এটার উপরে কাজ করি। এখানে একটা div নিচ্ছি, এখানে আমরা একটা টেবিল ডিজাইন করব। here is first name tt, তো ওই জাস্ট একটা প্রোগ্রাম, ফার্স্ট নেম লাস্ট নেম ফুল নেম এগুলো করতে পারি আমরা। মানে কিভাবে ইউজার থেকে ইনপুট নিতে হয়, ফুল নেম, আরেকটা হচ্ছে ইনপুটের টাইপ বাটন, হলো হলো সাবমিট। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল সিনারিওটা কিভাবে এখানে দেখা যাচ্ছে। তো যদি রিলোড দেই এভাবে আসতেছে। হ্যাঁ, ফার্স্ট টাইম লাস্ট টাইম ফুল, আমাদের টার্গেট হচ্ছে যে ধরেন আমরা এখানে যদি লিখি হাবিবুর, এখানে লিখলাম মান, যদি আমি ক্লিক করি তাহলে এখানে হাবিবুর রহমান ফুল নেমটা চলে আসবে। আমি যদি এখানে লিখি ধরেন আমি যদি এখানে লিখি যে লাইক করিম, এখানে লিখি খান, তাহলে এখানে করিম খান চলে আসবে। সো ফার্স্ট টাইম লাস্ট টাইম ফুল নেমটা হবে। হ্যাঁ, তো এটা আমরা কিভাবে করতে পারি দেখেন, এটা হচ্ছে বেসিক ইনপুট আউটপুট। তো ইউজার ভ্যালু দিচ্ছে, সাবমিটে ক্লিক করলে ইউজারের ভ্যালুগুলো আমরা ইনপুট নিব এবং এখানে আমরা আউটপুট দেখাবো, বেসিক ইনপুট আউটপুট। হ্যাঁ, তাহলে এই জায়গাগুলোতে আমাদের ইনপুট ধরার জন্য, যখন আপনি জাভাস্ক্রিপ্ট এনভায়রনমেন্টের ভিতরে আছেন ইউজার ইনপুট নেওয়ার জন্য আমরা কিভাবে করতে পারি, অনেকভাবে করতে পারি। সবচেয়ে মানে ইফেক্টিভ হচ্ছে আইডি দিয়ে ধরে করা। তো এখানে আইডি দিলাম ধরেন ফার্স্ট নেম, তবে খেয়াল রাখতে হবে দুইটা এলিমেন্টের আইডি যেন সেম না হয়, ক্ষেত্রে সেম হয়ে গেলে পরেরটা কাজ করবে, সরি প্রথমটা কাজ করবে মেবি, পরেরটা কাজ করবে না। তো প্রথমটা আইডি দিলাম ফার্স্ট নেম, এরপর একটা লাস্ট নেম, এরপরটা দিচ্ছি ফুল নেম। হ্যাঁ, আর এটার একটা আইডি দিলাম হচ্ছে ফুল নেম বাটন। ঠিক আছে, এখন যদি আমরা জাভাস্ক্রিপ্টের দিকে যাই, জাভাস্ক্রিপ্টের ভিতরে এসে যদি এভাবে লিখি লাইক ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ফুল নেম বাটন। তো var ফুল নেম বাটনটাকে ধরলাম। এবার ফুল নেম বাটন যখন কেউ ক্লিক করবে, অন ক্লিক করলে এই ফাংশনটা কাজ করবে। ঠিক আছে, কি কাজ করবে ফাংশনটা,
ফাংশনের ভিতরে এসে আমি ফার্স্ট টাইম এবং লাস্ট টাইমের ভ্যালুটা ধরবো, যে দুটাকে কনকেট করে ফুল নেম বানাবো, তারপরে সেটাকে আমরা এখানে পাস করে দেবো। এখানে এই ইনপুট বক্সের ভিতরে ডাটাটাকে আমি প্রিন্ট করবো। হ্যাঁ, তাহলে প্রথম কথা হচ্ছে যে এই ফার্স্ট নেম এবং লাস্ট নেম ইনপুট বক্সের ভ্যালুটাকে আমি ধরবো কিভাবে। সো যদি এখানে সেভাবে লিখি যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ফার্স্ট নেম আইডি দিয়ে এটাকে ধরে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম ফার্স্ট নেম। একইভাবে লাস্ট নেমটাকে ধরবো, লাস্ট নেমটাকে ধরে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। এই দেখো, ফার্স্ট নেমটাকে ধরে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, লাস্ট নেমটাকে ধরে আমরা আরেকটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। ঠিক আছে, এবার আমরা আরেকটা ভেরিয়েবল নিলাম ফুল নেম। ফুল নেমের ভিতরে আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেমটাকে উইথ মাঝখানে একটা স্পেস, হ্যাঁ, আমি যেটাকে রেখে দিলাম। ঠিক আছে, এবারে ফুল নেমটাকে আমি প্রিন্ট করবো এভাবে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই যে ফুল নেম। তো ফুল নেমটাকে ধরলাম, ধরে এখন এখানে যে আমরা যেভাবে দেখলাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ফার্স্ট নেম, কারণ এই আইডি দিয়ে আমরা এই প্রথম ইনপুট এলিমেন্টটাকে ধরলাম, ধরে এটার ভিতরে যা লিখবে সেগুলোকে ধরার জন্য এখানে লিখতে হবে ডট ভ্যালু। সেম ভাবে এটার ক্ষেত্রেও তাই, লাস্ট নেম আইডি দিয়ে লাস্ট নেম ইনপুট এলিমেন্টটাকে ধরে তার ভ্যালুটাকে নিলাম। হ্যাঁ, এবার দুইটাকে কনকেট করে ফুল নেম ভিতরে রাখলাম। এইবার এই যে ফুল নেম যে ইনপুট এলিমেন্টটা, ফুল নেম যে ইনপুট এলিমেন্টটা, এই ফুল নেম ইনপুট এলিমেন্টটাকে তার আইডি দিয়ে ধরলাম, এরপরে তার ভ্যালুতে আমরা এটা পাঠিয়ে দেব, এই ফুল নেমটা পাঠিয়ে দেব। এই আর কিছু না। একদম সিম্পল, জাভাস্ক্রিপ্টের কিন্তু এই বিষয়গুলো খুব ইন্টারেস্টিং। ফার্স্ট নেম লাস্ট নেমটাকে ধরলাম, ধরে দুটাকে কনকেট করে, তো ভ্যালুটা কিভাবে, ভ্যালুটা ধরার জন্য মানে এই ইনপুট বক্সের ভিতরে যা লিখবে, এই ইনপুট বক্সের ভিতরে যা লিখবে, হ্যাঁ, সেই ভ্যালুটা ধরার জন্য আমরা এই যে ডট ভ্যালু, এই ইনপুট বক্সের আইডিটা কি ছিল, এই ইনপুট বক্সের আইডি ছিল ফার্স্ট নেম। তো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ফার্স্ট নেম, এটা দিয়ে ডট ভ্যালু, ডট ভ্যালু মানে হচ্ছে এটার মধ্যে যা লিখতেছে, হ্যাঁ, ডট ভ্যালু মানে এটার মধ্যে যা লিখতেছে এটাকে ধরে আমরা এই ভেরিয়েবল রাখলাম। একইভাবে লাস্ট নেমটাকে ধরে তার ভ্যালুটাকে নিয়ে এটার মধ্যে রাখলাম, দুটাকে কনকেট করে এর মধ্যে রাখলাম, দেন এই ফুল নেমের ভ্যালুর ভিতরে এটা, ভ্যালুর ভিতরে এটা পাঠিয়ে দিলাম ফুল নেম। এখন যদি ব্রাউজারে যাই এবং যদি রিলোড দিই, ধরেন এখানে লিখলাম যে লাইক মশিউর, এখানে লিখলাম রহমান, সাবমিটে হিট করি, এখানে মশিউর রহমান চলে আসছে। ওটা খেয়াল করছে? তো এইভাবে আমরা চাইলে কিন্তু কাজ করতে পারি। এখন মনে করেন এখানে আমরা যদি যেমন গতদিন এখানে ক্রিয়েট ডিভে ক্লিক করে একটা ডিভ হচ্ছিল, তাই না? এখন এই ডিভের আমরা একটা মানে ফিক্সড হাইট ওয়াইট দিয়ে দিচ্ছিলাম ব্যাকগ্রাউন্ড কালার। যদি আমরা এরকম চাই যে এখানে একটা হাইট বলে দিবে, একটা ওয়াইট বলে দিবে, একটা ব্যাকগ্রাউন্ড কালার বলে দিবে, সাবমিটে ক্লিক করলে এই তথ্যগুলোর উপর বেস করে একটা ডিভ হয়ে যাবে। এটাও কিন্তু করা সম্ভব। মজার ব্যাপারটা খেয়াল করেন, তাহলে আমরা এই যে টেবিলটা এর মতো কাজ করলাম, এটাকে আমরা কমেন্ট, এটাকে থাকবে ভাবে আমরা আর একটা টেবিল নিচ্ছি তার উপরে, হ্যাঁ, নিয়ে এখানে আমরা ধরেন দিলাম যে এভাবে দিলাম ইন্টার, ইন্টার হাইট, হ্যাঁ, আইডি দিলাম ধরেন এটার হাইট, সাকিব সাকিবকে, ইন্টার হাইট, এখানে বললাম ইন্টার হোয়াইট, ঠিক আছে, এটার আইডি দিলাম হচ্ছে হোয়াইট, এন্ড এবার বললাম যে ধরেন ইন্টার ব্যাকগ্রাউন্ড কালার, বললাম বিজি, বিজি কালার, এখানে বললাম যে নিউ ডিভ বাটন, নিউ ডিভ বাটন বললাম, হ্যাঁ, সাবমিট। এখন যদি আমি ব্রাউজারে যাই এবং যদি রিলোড দিই,
দেখেন এরকম চলে আসছে। আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে একটা এইচআর ট্যাগ দিয়ে দিতে পারি ফর সেপারেট। এখন যদি রিলোড দিই, এখন এখানে মানে যেমন সেপারেট সেপারেট হয়ে আসছে। তো এখানে ধরেন আমি একটা হাইট দিলাম যে লাইক 100, ওয়াইড দিলাম 200। ব্যাকগ্রাউন্ড কালারটা ক্ষেত্রে যেটা হবে, ইনপুট টাইপ টেক্সট হবে না, ইনপুট টাইপ হবে কালার। ইনপুট টাইপটা কালার দিলে এখানে একটা কালার পিকার চলে আসতে পারে, কালার পিকার চলে আসছে। হাইট দিলাম 200, ওয়াইড দিলাম 300, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে সিলেক্ট করে দিই এইটা, এবার সাবমিটে ক্লিক করলে এই ক্রেডেনশিয়ালের উপর বেস করে ধরেন এখানে একটা ডিভ হয়ে যাবে এটার নিচে। সেটা কিভাবে হবে তাহলে? তাহলে এই যে নিউ ডিভ বাটনে ক্লিক করলে ঘোরানোটা ঘটবে। জাভাস্ক্রিপ্টে আসলাম, জাভাস্ক্রিপ্টে এসে আমি এখানে একটা কোড লিখবো। এই যে নিউ ডিভ বাটন, নিউ ডিভ বাটনে ক্লিক করলে কি হবে, প্রথমে আমি হাইটটাকে ধরবো, হাইট, এরপরে ওয়াইডটাকে ধরবো, এরপর আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে ধরবো, বিজি কালার, তিনটাকে ধরলাম। ধরে এরপর আমরা কি লিখবো, ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, একটা ডিপ বানাইলাম, ঠিক আছে, var ডিপ। এরপর আমরা এখানে লিখবো ডিপ ডট স্টাইল ডট হাইট সমান সমান হাইট প্লাস পিক্সেল। আচ্ছা, এটা কি, যাই হোক, এরপর আমরা হোয়াইট দিচ্ছি, তো এটা হচ্ছে হোয়াইট, হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, হচ্ছে বিজি কালার, ঠিক আছে। এখানে পিক্সেলটা হচ্ছে ইউনিট, এটাকে আমি কনক্যাট করে দিলাম, যেমন হাইট 200 পিক্সেল, ওয়াইড 300 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার তো পিক্সেল নেই, কালারটা চলে আসবে এখানে। এরপর আমরা লিখবো, একটা ডিপ কিন্তু হয়ে গেল, ডিপ ক্রিয়েট করলাম, তার হাইট ওয়াইড ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। এরপরে ডিপটাকে আমি রাইট করব কোথায়, ধরেন এই টেবিলের নিচে এখানে এসে আমরা একটা ডিপ নিলাম, এর আইডি দিলাম রেস, রেস ডিপ, আমি একটা বিয়ার ট্যাগ দিয়ে দিলাম, একটা লাইন গ্যাপের জন্য, ঠিক আছে, এখানে একটা বিয়ার ট্যাগ দিয়ে দিলাম। তাহলে এই রেস ডিপের ভিতরে এই ডিপটা অ্যাপেন্ড হবে, তাহলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাইরে রেস ডিপ, এটার ভিতরে ডট অ্যাপেন্ড হবে, অ্যাপেন্ড হবে কি, এই যে নতুন ডিপটা, বাস, এটাই কিন্তু হয়ে গেল কাজটা। এখন এভাবে জাভাস্ক্রিপ্টের উপরে আপনাকে ছোট বড় অনেকগুলো কাজ করতে হবে। এখন আপনি এই যে আমি ধরেন হাইট দিলাম 200, ওয়াট দিলাম 300, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম মনে করেন এইটা, সাবমিট হিট করলাম, এই যে একটা ডিপ হয়ে গেছে। আবার মনে করেন হাইট দিলাম 500, ব্যাকগ্রাউন্ড ওয়াট দিলাম 600, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম মনে করেন এইটা, এই যে একটা ডিপ হয়ে গেছে। এখন এইগুলো কিন্তু আপনার বেসিক থিঙ্কিং, এই বিষয়গুলো যদি আপনি মানে বুঝতে পারেন যে কেমনে কেমনে কি হইতেছে, তাহলে কিন্তু আপনি সফটওয়্যার কোম্পানিতে কাজ করার সময় আপনার এগুলো অনেক হেল্প হবে। মানে এগুলো হচ্ছে ধরেন নির্দিষ্ট কোনো পূর্ণাঙ্গ কাজ না, কিন্তু যখন আপনি কোনো পূর্ণাঙ্গ একটা কাজ করতে যাবেন জাভাস্ক্রিপ্ট দিয়ে, তখন এই জিনিসগুলো দরকার হবে। মনে করেন আপনি একটা গার্মেন্টসে কাজ করতেছেন, আপনি হাতা বানানো শিখতেছেন, আপনি আহ, তারপরে বুতাম লাগানো শিখতেছেন, এরপরে হাতা জোড়া লাগানো শিখতেছেন, একটা খন্ড খন্ড কাজ, তাই না? তো আমরা এরকম একটা খন্ড খন্ড কাজ করতেছি। এরপরে যখন সবগুলো খন্ড খন্ড কাজ আপনি জোড়া দিবেন, তখন দেখবেন একটা পূর্ণাঙ্গ শার্ট হয়ে গেছে, একটা পূর্ণাঙ্গ জব হয়ে গেছে, পূর্ণাঙ্গ একটা আপনার কাজ হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আর কি জেনারেল বিষয়। হুম। তো এখন আমাদের টার্গেট হচ্ছে যে আমরা, এখন আমাদের টার্গেট হচ্ছে যে আমরা বেসিক্যালি তাহলে এই ইউজার থেকে ইনপুট নিয়ে আমরা ডিভো তৈরি করতে পারি, আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের টার্গেট হচ্ছে যে আমরা একটা মানে জাভাস্ক্রিপ্টের দুটো টাইমিং মেথড আছে, একটা হচ্ছে সেট টাইম আউট, একটা হচ্ছে সেট ইন্টারভাল, এই দুটো মেথড দেখবো। খুবই গুরুত্বপূর্ণ দুটো মেথড, যেগুলো জানা থাকলে আপনি যে কোনো ধরনের প্লাগইন কাস্টমাইজ করতে পারবেন, বা জাভাস্ক্রিপ্ট দিয়ে চাইলে ছোট ছোট আর কি ভালো ভালো কাজ করতে পারবেন। সেট ইন্টারভাল
এবং সেট টাইম আউট, দুইটা টাইমিং মেথড জাভাস্ক্রিপ্টের। তো ব্যাপারটা হচ্ছে যে প্রথমে আমরা সেট ইন্টারভালটা দেখি এটা কিরকম। ধরেন আমি একটা ফাংশন লিখলাম, দিলাম ডেমো। এখানে ধরেন আমি লিখলাম যে একটা অ্যালার্ট লিখলাম, হ্যালো ডেমো। ঠিক আছে, এখন ফাংশনের নাম হচ্ছে সেট ইন্টারভাল। এটা জাভাস্ক্রিপ্টে একটা বিল্ট ইন মেথড। এখন এই মেথড এর ভিতরে দুইটা প্যারামিটার দিতে হয়। প্রথমটা হচ্ছে একটা কাজ, এই ডেমো ফাংশন একটা কাজ। এরপরে হচ্ছে একটা ইন্টারভাল, ধরে দিলাম 2000 টাইম পিরিয়ড। এখন সেট ইন্টারভাল, হ্যাঁ ইন্টারভাল মানে একটা একটা পিরিয়ড, একটা নির্দিষ্ট সময় পর পরে। সেট ইন্টারভাল মানে এটা একটা মেথড যার কাজ হচ্ছে প্রথমে একটা কাজ দেওয়া থাকবে, এই কাজটা এখানে একটা সময় দেওয়া থাকবে, এই সময় পর পর এই কাজটা সে করতেই থাকবে আজীবন, যতক্ষণ ব্রাউজার কেড়ে না দিবেন বা যতক্ষণ পর্যন্ত প্রোগ্রামটা বন্ধ না হয়। যতক্ষণ এই প্রোগ্রামটা রান থাকবে ততক্ষণ এই 2 সেকেন্ড পর পর 2000, এখানে টাইমটা অ্যাকচুয়ালি মিলি সেকেন্ডে দেওয়া, 2000 মিলি সেকেন্ড মানে 2 সেকেন্ড, 2 সেকেন্ড পর পর এই কাজটা হবে, কি হবে অ্যালার্ট দিবে কি ডেমো। এখন যদি আমরা ব্রাউজারে যাই এবং যদি রিলোড দিই, দেখেন এটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এন্টার দিলাম, এই ডেমো চলে আসছে, কেটে দেন আবার আসবে। এখন এটা 2 সেকেন্ড পর পর আসতেই থাকবে, তাই না? তো এগুলো দিয়ে অনেক সময় অনেক মানে মজার মজার কাজ করা, যেমন ধরেন আপনি দেখতেছেন একটা ইউজার হুদাই আপনার সাইডে থেকে গন্ডগোল করতেছে, তখন আপনি চাইলে মানে এরকম একটা ফাংশন সে কোনো কাজই করতে পারবে না, বিরক্ত হয়ে আপনার সাইড থেকে বের হয়ে যাবে, এই আর কি। এটা কিন্তু আসতেই থাকবে, বন্ধ হবে না যতক্ষণ না বলতে। না, এই ব্রাউজারে অন্য কোনো কাজ করা যাবে না, অন্য ব্রাউজারে করতে পারবেন, এখানে এখানে না, কিছু যাবে না। এখন আর নাই, কারণ আমি এটা বন্ধ করে দিচ্ছি। তো সেট ইন্টারভালের কাজ হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর কাজটা কন্টিনিউয়াস করতেই থাকা। আর আরেকটা হচ্ছে সেট টাইম আউট। সেট টাইম আউট আর একটা টাইমিং মেথড, এটার কাজ হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরে সে কাজটা করে মাত্র একবার। এখানে লিখে দিলাম ডেমো, লিখে দিলাম 2000। তার মানে এখন সে কি করবে, 2 সেকেন্ড পর এই কাজটা করে মাত্র একবার। এখন যদি রিলোড দিই, হ্যালো ডেমো আসছে, কেটে দিলাম, এটা আর আসবে না। যতবার আমি প্রোগ্রামটা নতুন করে রান করব ততবার 2 সেকেন্ড পর পর, 2 সেকেন্ড পর একবারের জন্য এটা আসবে, আর আসবে না। এখন আপনি যেমন যে করতে পারবেন, তো যখন রিলোড দিবেন 2 সেকেন্ড পর ওটা চলে আসতে পারে, এই চলে আসছে। এটাই আর কি। তো এটা হচ্ছে সেট ইন টাইম আউট। সেট টাইম আউট হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরে কোনো একটা কাজ একবার করে, আর ইন্টারভাল হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরে একটা কাজ বারবার করতেই থাকে। হ্যাঁ অবশ্যই যাবে, আপনি এখানে 5 সেকেন্ড দিলে 5 সেকেন্ড পর পর, 5000 দিলে ওভাবে আর কি হবে, ঠিক আছে। যতক্ষণ টাইম দিবে ততক্ষণ টাইম পর পর করবে। এখন এই সেট ইন্টারভালের একটা রিয়েল এক্সাম্পল হচ্ছে, ধরেন অনেক সময় বলে যে একটা ডিজিটাল ওয়াচ বানায় দেখান আমাকে, তাই না? একটা ডিজিটাল ঘড়ি আমরা চাইলে বানাতে পারি কিভাবে, দেখেন জাভাস্ক্রিপ্টের একটা বিল্ট ইন মেথড আছে ডেট। তো আমি একটা ভার, একটা ডেট ইকুয়াল টু নিউ ডেট, এটা হচ্ছে একটা ক্লাস জাভাস্ক্রিপ্টের, হ্যাঁ। তো ডেট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে এর ভিতরে রাখলাম। এখন যদি এইভাবে বলি, ধরেন ডকুমেন্ট ডকুমেন্ট ডট রাইট, হ্যাঁ, ডেট দিয়ে দিলাম। এখন দেখেন যদি ব্রাউজারে যে রিলোড দিই, যেহেতু একদম উপরে লিখছি, ওই গেল। ও এই যে নিচের দিকে আসছে, সরি, অ্যাকচুয়ালি উপরে লিখলাম নিচে আসছে কেন, অ্যাকচুয়ালি এটা তো আমি নিচেই লিখছি, মানে এস্টিমেল গুলো উপরে না, ডকুমেন্ট ডট রাইট ডেট, এটা কিন্তু এভাবে চলে আসছে, যে দেখেন। এখন এটাকে এখান থেকে আমাকে, এটা হচ্ছে পুরো একটা মানে ব্যাপার আর কি, যে সেপ্টেম্বর শনিবার, হ্যাঁ এখন 11টা বাজে এবং GMT+6 বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম। অ্যাকচুয়ালি এই টাইমটা সে কম্পিউটারের উপর বেস করে নিয়ে আসছে, কম্পিউটারের মেমোরির উপরে বা কম্পিউটারের কনফিগারেশনের উপরে। এখন এই যে, হ্যাঁ, যে কম্পিউটারের প্রোগ্রামটা রান হবে ওই কম্পিউটার থেকে, সেম প্রোগ্রাম যদি আপনি আমেরিকা থেকে রান করেন তখন আমেরিকার টাইমটা শো করবে। এখন এখন তাহলে ডেট ডট,
এই ডেট তো একটা অবজেক্ট, ডেট ক্লাস একটা অবজেক্ট ডেট। এবার ডেট দিয়ে যখন আমি এখানে ডট দিলাম, দেখেন আমার অনেকগুলো মেথড সাজেশন দেয়, গেট আওয়ার, গেট সেকেন্ড, গেট মিনিট, গেট ফুল ইয়ার। তাহলে আমি গেট ফুল ইয়ার দিলাম, এই অবজেক্ট ধরে এই ফাংশনটা কল করলে এখন দেখেন কি আসে। এখন কত আসে? শুধুমাত্র 2023 আসছে নিচের দিকে দেখেন। তাহলে এখান থেকে আমি যেটা ঘড়ি বানাতে চাই, তাহলে কিভাবে কাজটা করব দেখেন। প্রথমে আমি এখান থেকে নিলাম যে লাইক ধরেন var hour, কিভাবে নিব, ডেট ডট গেট, এই যে গেট আওয়ার, এটা দিয়ে আওয়ার আসবে। এরপর মিনিটস, MINUTS, মিনিটস, তাহলে এখানে লিখবো আমরা গেট মিনিটস। এরপর লিখবো সেকেন্ড, তাহলে এখানে লিখবো গেট সেকেন্ড। তাহলে আওয়ার মিনিট সেকেন্ড নিয়ে নিলাম তিনটে ভেরিয়েবলের মধ্যে। এখন যদি আমরা এভাবে লিখি var টাইম ইকুয়াল টু আওয়ার প্লাস মিনিট প্লাস সেকেন্ড, তিনটা কনকেট করে দিলাম। এখন এখানে প্লাস কিন্তু কনকেটের কাজ করবে না, যোগের কাজ করবে। কেন? কারণ দেখেন এই যে যখন আপনি ডেট দিয়ে এভাবে লিখছেন, দেখেন আমি লিখলাম গেট আওয়ার, এই দেখেন গেট আওয়ার, এর দ্বারা একটা কি নাম্বার। এখন নাম্বারের মাঝখানে প্লাস পেলে কি কনকেট করবে না যোগ করবে? যোগ করে ফেলবে। এখন দেখেন আমরা যদি টাইমটাকে ব্রাউজারে প্রিন্ট করি এভাবে, ধরেন লিখলাম যে ডকুমেন্ট ডট রাইট টাইম। এখন দেখেন আওয়ার মিনিট সেকেন্ড এই তিনটা যোগ ফল এখানে চলে আসতে পারে। যদি রিলোড দেই, এই দেখেন এখানে 78 চলে আসছে। 78টা অ্যাকচুয়ালি তিনটার যোগফল। তাহলে আমরা কিভাবে দেখাবো? সেখানে প্লাস দিয়ে একটা এমটি স্ট্রিং কনভার্ট করে দিলাম, একটা কোলন দিয়ে দিলাম। আওয়ার, এখানেও সেম একইভাবে মিনিট এর সেকেন্ড। এখন দেখেন, এখন যদি রিলোড দেই, এই যে এখানে 23টা 3 13 চলে আসছে কিন্তু আওয়ার মিনিট এবং সেকেন্ড, এখানে একটা কোলন দিয়ে দিলাম। বাট প্রবলেমটা হচ্ছে ঘড়িটা চলতেছে না। দেখেন বাই দ্য ওয়ে, এটাকে আমি উপরের এখানে একটা শো করে বড় করে, তাহলে আরো ভালো লাগবে। ধরেন একবারে উপরে আমি একটা h1 ট্যাগ দিলাম, এটা একটা আইডি দিলাম, ওয়াচ হেডিং, ঘড়ির হেডিং। ঠিক আছে, এখন আমি এটাকে যদি এখানে নিয়ে যাই, আমি এভাবে রাইট না করে এভাবে লিখি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি হেডিং ওয়াচ হেডিং ডট ইনার টেক্সট, এর ভিতরে আমি টাইমটা ফলাই দিই। এখন যদি ব্রাউজারে যাই রিলোড দিই, এখন দেখেন এখানে আসছে 23/8, বাট এটা কাজ করতেছে না, ঘড়িটা ঘুরতেছে না। এবং ঘড়িটা ঘোরার জন্য আমাকে এই সেট ইন্টারভাল টাইমটা ফাংশনটা ব্যবহার করতে হবে। সেট ইন্টারভাল কিভাবে করি? ধরেন আমি এটাকে একটা ফাংশনের ভিতরে নিলাম, সবগুলো কোডকে। ধরেন এই ডেমোর জায়গায় দিলাম মাই ওয়াচ। ঠিক আছে, এবার এখানে আমরা এটা দিয়ে দিলাম, এখানে দিলাম ধরেন মাই ওয়াচ, এবং এই ফাংশনটা কল হবে হচ্ছে আপনার এই যে এখান থেকে 1 সেকেন্ড পর পর। যে মাই ওয়াচ 2 সেকেন্ড হবে, এখানে হবে 1 সেকেন্ড। এটাই, আর কিছু না। এই মাই ওয়াচ হচ্ছে এই ফাংশনটা, মানে এই কাজটা, আর এটা 1 সেকেন্ড পর পর এই কাজটা হবে, তখন অটোমেটিক্যালি ঘড়ি ঘোরা শুরু করে দিবে। এখন যদি ব্রাউজারে যাই এবং যদি রিলোড দেই, দেখেন এখন কিন্তু ঘড়ি এখন অটোমেটিক্যালি। তো এটা আর কি। এভাবে চাইলে আমরা মোট ছোটখাটো মানে কাজ করতে পারবো আর কি জাভাস্ক্রিপ্ট দিয়ে। হ্যাঁ, তাহলে মোটামুটি জাভাস্ক্রিপ্টের উপরে আমরা যে বিষয়গুলো প্র্যাকটিস করলাম, এই বিষয়গুলো যদি আপনি একবার দুবার তিনবার প্র্যাকটিস করেন, পরে দেখবেন আপনার মাথায় নতুন নতুন আইডিয়া চলে আসছে। আপনি চিন্তা করতে পারবেন যে ও আচ্ছা, এটা মনে হয় জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা যাবে। এটাই আর কি। এখন আমরা জাভাস্ক্রিপ্ট থেকে একটু সুইচ করব jQuery এর দিকে, কারণ আমরা জানি যে জাভাস্ক্রিপ্টের যে কয় ধরনের প্র্যাকটিস হয় তার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা? jQuery। জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি গুলো জানতে হয়। তো জাভাস্ক্রিপ্টের সবচেয়ে গ্রহণযোগ্য লাইব্রেরি হচ্ছে কোনটা?
এখন পর্যন্ত জাভাস্ক্রিপ্টের সবথেকে গ্রহণযোগ্য লাইব্রেরি হচ্ছে jQuery। হ্যাঁ, jQuery। এখন এই jQuery নিয়ে কিভাবে কাজ করা যায় দেখেন। জি, অ্যাজাক্স হচ্ছে আপনার একটা প্রসেস জাভাস্ক্রিপ্টের, মানে ক্লায়েন্টের রিকোয়েস্ট হচ্ছে যে ক্লায়েন্ট রিকোয়েস্ট করতেছে, সার্ভার রিকোয়েস্টের রেসপন্স করতেছে। হ্যাঁ, এই যে ক্লায়েন্টের সাথে সার্ভার যে কমিউনিকেশন, এই কমিউনিকেশনের একটা প্রসেস হচ্ছে অ্যাজাক্স। এটা কোনো ক্লাসও না, এটা কোনো লাইব্রেরিও না, এটা কোনো ফ্রেমওয়ার্ক, একটা প্রসেসের নাম। ক্লায়েন্টের রিকোয়েস্ট হ্যান্ডলিং এর একটা প্রসেসের নাম হচ্ছে অ্যাজাক্স। আর jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ক্লাস, একটা কমপ্লিট ক্লাস, যেটাকে আমরা লাইব্রেরি বলতেছি। লাইব্রেরি আর হচ্ছে ওটা হলো প্রসেস। অ্যাজাক্স কিন্তু কোনো ক্লাস না, যেমন jQuery একটা কমপ্লিট ক্লাস, অ্যাজাক্স কোনো ফ্রেমওয়ার্কও না, একটা প্রসেস। তো এটা একটা প্রসেস অ্যাকচুয়ালি অ্যাজাক্স। হ্যাঁ, এখন তাহলে আমরা এই jQuery কিভাবে কাজ করবো দেখেন। প্রথম কথা হচ্ছে jQuery জিনিসটা আসলে কি। তো jQuery এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট একটা লাইব্রেরি। জাভাস্ক্রিপ্ট একটা লাইব্রেরি। তো জাভাস্ক্রিপ্টের একটা কমপ্লিট ক্লাস, যেটাকে আমরা বলতেছি jQuery, আই মিন লাইব্রেরি। একটা কমপ্লিট ক্লাসকে বলা হয় হচ্ছে লাইব্রেরি, তাই না? তাহলে জাভাস্ক্রিপ্টের একটা কমপ্লিট ক্লাস হচ্ছে কি, jQuery। এখন এই jQuery কাজ কি? jQuery কাজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা যা যা করলাম, jQuery দিয়ে আমরা একই কাজ করতে পারবো। তাহলে আমরা তো জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারি, তাই না? এখন jQuery দরকার কেন? মানে দুইটা জিনিসের কাজ একই, তাহলে একটা আমি পারি আর একটা jQuery আমার দরকার নাই। বাট jQuery, হ্যাঁ বলেন। হ্যাঁ, যখন ছিল না তখন মানুষ নিজেরা সিএসএস লিখছে, নিজেরা স্ট্রাকচার তৈরি করছে, জাভাস্ক্রিপ্ট দিয়ে তার বিহেভিয়ার করছে। ঠিক আছে, সিএসএস এর ফ্রেমওয়ার্ক বুটস্ট্র্যাপের ভিতরে এইচটিএমএল এবং জাভাস্ক্রিপ্ট তিনটার কম্বিনেশনে তৈরি এই ফ্রেমওয়ার্কটা। জাভাস্ক্রিপ্টের অনেক প্লাগইন বুটস্ট্র্যাপের মধ্যে ইউজ করা আছে। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের মানে যে লাইব্রেরি jQuery অনেক প্লাগইন সেখানে আছে। মডাল ডট জেএস, ক্যারোসেল ডট জেএস, অ্যাকর্ডিন ডট জেএস, ড্রপডাউন ডট জেএস, এরকম অনেকগুলো মেথড ওখানে দেওয়া আছে। এখন তাহলে প্রথম কথা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কি। জাভাস্ক্রিপ্ট একটা একটা ল্যাঙ্গুয়েজ। jQuery কি? jQuery কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ না, এটা জাভাস্ক্রিপ্টের একটা কমপ্লিট লাইব্রেরি, একটা ক্লাস। jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ক্লাস। এখন jQuery এর কাজ কি? জাভাস্ক্রিপ্ট দিয়ে যা করা যায় jQuery তে তাই করা যায়। তাহলে জাভাস্ক্রিপ্ট আমি জানি, jQuery জানা দরকার কি? দরকার আছে, দরকার তিনটা দরকার। এক নাম্বারটা হচ্ছে ক্রস ব্রাউজার ইস্যু। দুই নাম্বার হচ্ছে আপনার স্মল অ্যামাউন্ট কোড। আর তিন নাম্বারে হচ্ছে হিউজ রিসোর্স। এই তিনটা কারণে আমরা র জাভাস্ক্রিপ্ট ব্যবহার না করে jQuery ব্যবহার করি। প্রথম হচ্ছে ক্রস ব্রাউজার ইস্যু। এটা কি? ক্রস ব্রাউজার ইস্যু হচ্ছে আমরা যখন জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করলাম, এই যে আমরা যে ফাংশনগুলো নিলাম, গেট আওয়ার, গেট মিনিট, গেট সেকেন্ড, এই ফাংশনগুলো এই ক্লাসের মধ্যে আছে, ডেট ক্লাস। এখন এই ডেট ক্লাসটা কোন জায়গায় আছে? আমাদের এই প্রজেক্টের মধ্যে কোথাও আছে ডেট নামে কোনো ক্লাস? তাহলে এর কোন জায়গায় আছে? এর কোত্থেকে আসলো? আপনি যদি একটা সিএসএস ফাইল না থাকে, একটা সিএসএস ফাইল যদি না থাকে, তাহলে তার ভিতরে কোনো ক্লাস পাওয়া যাবে বা সেগুলো কাজ করবে? সিএসএস ফাইলই তো নাই, তাহলে কাজ করবে কি সে ফাইলটা?
তাহলে ডেট যে ক্লাস, সেই ক্লাস ফাইলটা এখানে কোথায়? নাই তো। তাহলে এটা কেমনে কাজ করতেছে? ভাই ডেট ক্লাসটা কোথা থেকে আসতেছে? এইটা আসতেছে হচ্ছে ব্রাউজার থেকে। এই ব্রাউজারের ব্রেনের ভিতরে আপনার জাভাস্ক্রিপ্টের ক্লাসগুলোকে মানে আপনার ভরে দেওয়া আছে। হ্যাঁ, ব্রাউজারের ভিতরে জাভাস্ক্রিপ্টের ক্লাসগুলো বিল্ট ইন করে দেওয়া আছে, হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের ব্রেনের মধ্যে। দ্যাটস ওয়াই এখানে আমার আর এগুলো লাগতেছে না। তার মানে হচ্ছে যে আপনি যখন জাভাস্ক্রিপ্টে আছেন, প্রত্যেকটা কাজই কোনো না কোনো ফাংশন দিয়ে করতেছেন, এবং সেই ফাংশনগুলো যে ক্লাসের ভিতরে আছে, সেই ক্লাসটা আছে হচ্ছে ব্রাউজারে। এখন একটা মজার ব্যাপার হচ্ছে, ব্রাউজার যদি নতুন হয় তাহলে সেখানে বেশি বেশি ফাংশন বা মেথড পাওয়া যাবে। আবার ব্রাউজার যেমন 2010 সালের একটা ব্রাউজার আর 2023 সালের একটা ব্রাউজার, পার্থক্য আছে না নাই? অবশ্যই পার্থক্য আছে। 2000 2010 সালের যে ব্রাউজার, সেখানে যে ফাংশনালিটি, যে ক্লাসগুলো ছিল, 2023 সালে নিঃসন্দেহে তার চেয়ে বেশি আছে। আপডেট ভার্সন নিঃসন্দেহে বেশি আছে। এখন আপনি কোনো একটা ফাংশন দিয়ে কাজ করছেন, একদম লেটেস্ট ফাংশন। এখন কেউ যদি সেটা পুরাতন ব্রাউজারে যায়, তাহলে কি না পাওয়ার সম্ভাবনা আছে না, নাকি নাই বলেন তো? সম্ভাবনা কিন্তু আছে, সম্ভাবনা আছে, নাও পেতে পারে। এখন না পাইলে আপনি খুব গুরুত্বপূর্ণ একটা ঘড়ি বানায় রাখছেন, এখন সে এমন একটা ব্রাউজার ওপেন করছে যেখানে ক্লাসটা নাই, তখন ঘড়ি চলবে? শো করবে না, চলবে না। তখন বলে দূর কি করছে, ভুয়া কাম পারেন। আসলে কিন্তু আপনি কাজ পারেন, আপনি কোড লিখছেন, বাট লেটেস্টটা লিখছেন কিন্তু পুরাতনটা নাই। এখন আমরা যখন কাজ করব, আমাদের সব ধরনের ইউজারকে টার্গেট করে কাজ করতে হবে। আমাদের ধরতে হবে যে এমন ইউজার এখানে আসতে পারে যে মনে করেন একদম উইন্ডোজ এক্সপিও চালায়। তাহলে এই জন্য আমাকে মানে এই যখন আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করি, তখন আমাকে অলওয়েজ মানে একটা টেনশনে থাকতে হয় যে ফাংশনালিটি আমি কাজ করতেছি, এটা ব্রাউজারে আছে কি নাই। যদি ব্রাউজারে না থাকে, তাহলে ওই কাজটার জন্য একটা অল্টারনেটিভ ওয়ে বলে দিতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে একটা ইস্যু গেল, জাভাস্ক্রিপ্টে। এখন আপনি যে কুইরিতে যখন কাজ করবেন, যখন আমরা যে কুইরি দিয়ে কাজ করব, তখনও প্রত্যেকটা কাজের জন্য কোনো না কোনো ফাংশন ব্যবহার করব। আমি যখন যে কুইরি দিয়ে কোনো কাজ করব, তখন প্রত্যেকটা ফাংশন দিয়েই কোনো না কোনো কাজ করব। তাহলে এখন jQuery র ভিতরে আপনি যে ফাংশনগুলো ব্যবহার করবেন, সেই ফাংশনগুলো কোথায় থাকবে? এগুলো কি ব্রাউজারে থাকবে? না। jQuery দিয়ে যে ফাংশনগুলো ব্যবহার করবেন, সেগুলো কিন্তু ব্রাউজারে থাকবে না। তাহলে কোথায় থাকবে? আমরা একটা সাইটে যাই, jQuery.com। তো jQuery.com নামক একটা সাইটে আমরা আসলাম। এটা হচ্ছে, আসতেছে সাইটটা, আসো। এটা ইন্টারনেটের সমস্যা হতে পারে। এটা হয় মাঝে মধ্যে, সার্ভার ডাউন থাকতে পারে, কত কারণে হতে পারে। আপনার ইন্টারনেট ভালো, বাট সার্ভার ইন্টারনেট খারাপ হতে পারে না? বিভিন্ন কারণ হতে পারে। তো jQuery.com এটা হইতেছে jQuery অফিসিয়াল ওয়েবসাইট। হ্যাঁ, এই যে জাভাস্ক্রিপ্টের যে লাইব্রেরি jQuery, এটার অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা। এখানে আপনি আসলে jQuery সম্পর্কে অসংখ্য তথ্য পাবেন। এখান থেকে আমরা প্রথমে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর এরকম আসবে। এখান থেকে আমরা এই যে আনকম্প্রেসড প্রোডাক্ট ডেভেলপমেন্ট ভার্সন, এটা নিব। এর উপরে ক্লিক করলাম, এরকম আসে। এবার লিখবো কন্ট্রোল S, সেভ করলাম। সেভ করে, আনকম্প্রেসটা হচ্ছে যেটা মানে আপনার মানুষ বুঝতে পারবে, হিউম্যান রিডেবল। এখন আমি ডেভেলপমেন্টের সময় তো আমি আনকম্প্রেসড নেই, আমাকে বুঝতে হবে না কোড লেখা কি লেখা আছে, এটি আর কি, এটার জন্যই ওইটা। তো এখন আমরা এখান থেকে এই যে কোয়েরি ফাইলটা সেভ করব কোথায়? এটা সেভ করবো স্টাডির ভিতরে, জাভাস্ক্রিপ্টের ভিতরে, ডে ক্লাসের ভিতরে, ডে 1 এর ভিতরে। এখানে এখানে আমি পেস্ট করে দিলাম। হ্যাঁ, আমরা যে প্রজেক্টে কাজ করতেছি সেই প্রজেক্টের ভিতরে এই যে দেখেন, আমরা যে ক্লাসের ভিতরে ডে 1, এখানে যে কোয়েরিটা দিয়ে দিলাম। তো এখানে একটা ফোল্ডার নিয়ে করলে ভালো হতো, তো আমি একটা ফোল্ডার নিয়ে নিলাম, নাম দিলাম জেএস। তাই না? সুন্দর হতো না? এইবার আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা একটা জেএস ফোল্ডার নিলাম, এই যে কোয়েরিটা জেএস ফোল্ডারের ভিতরে দিয়ে দিই।
সিএসএস ইমেজের যে সুন্দর হলো না এখন একটা। এখন এই যে এখন আমরা যখন যে কোয়েরি ধরে কোনো কাজ করব, তখনও প্রত্যেকটা কাজ কোনো না কোনো ফাংশন দিয়ে করব। বাট পার্থক্য হচ্ছে যে কোয়েরির যে ফাংশন, সেগুলো কিন্তু ব্রাউজারে থাকে না। সেগুলো থাকে কোথায় বলেন তো? এই যে ফাইলের ভিতরে। যে করে আপনি, হ্যাঁ, হয় এই ফাইলের ভিতরে আপনার সব ফাংশন গুলো থাকবে। তাহলে এখন কি ব্রাউজার নতুন পুরাতন যাই হোক, আপনি যে কোয়েরিতে যে ফাংশন গুলো ব্যবহার করবেন সেগুলো তো আপনার এই ফাইলের মধ্যেই আছে। ব্রাউজার পুরাতন হলে সমস্যা নাই, নতুন হলে সমস্যা নাই। শুনছেন না কি বললাম? এইটাকে বলা হয় ক্রস ব্রাউজার ইস্যু। ফাইলের ভিতরেই থাকবে। এটাকে বলা হচ্ছে ক্রস ব্রাউজার ইস্যু। এটাকে বলা হচ্ছে ক্রস ব্রাউজার ইস্যু, হ্যাঁ। এখন এরপরে স্মল অ্যামাউন্ট কোড মানে কি? আপনি যখন র জাভাস্ক্রিপ্ট দিয়ে কোনো একটা কাজ করছেন, তার জন্য আপনার কোড লিখতে হচ্ছে 100 লাইন। সেম কাজটা আপনি র জাভা যে কোরিতে করবেন, সর্বোচ্চ 20 লাইন হবে। এটাই আর কি, এটা অনেক কম লিখতে হয়। আর হিউজ রিসোর্স মানে হচ্ছে আপনি কোনো একটা কাজ করবেন, সিদ্ধান্ত নিতেছেন যে আমি এটা করব, যে কুইরি এটা করব। তো ওইটা অলরেডি যে কুইরিতে বানানোই আছে। আপনি একটা স্লাইডার বানাবেন, অলরেডি স্লাইডার বানানো আছে। আপনি এতক্ষণ কষ্ট করে একটা ঘড়ি বানাইলেন, এটা কোনো ঘড়ি দেখার মতো ঘড়ি কিচ্ছু হয় নাই, ভালো হয় নাই। আপনি যে কুইরি দিয়ে কত সুন্দর সুন্দর ঘড়ি বানাতে পারবেন দেখেন। গুগলে সার্চ দেন যে কুইরি ওয়াচ প্লাগইন, এবং হাজার হাজার প্লাগইন আসবে, কত সুন্দর সুন্দর ঘড়ি বানায় রাখছে। মানে হিউজ রিসোর্স। তো এই জন্য আমরা র জাভাস্ক্রিপ্ট ব্যবহার না করে যে কুইরি ব্যবহার করব, কারণ যে কুইরি ব্যবহার করলে প্রথমত আপনি রিস্ক ফ্রি, হ্যাঁ, ব্রাউজার নতুন হোক পুরাতন হোক কোনো সমস্যা নাই। দ্বিতীয়ত হচ্ছে অল্প কোড লিখতে হয়। আর তৃতীয় হচ্ছে হিউজ রিসোর্স, যে কুইরি একটা হিউজ রিসোর্স। এই তিনটা কারণে আমরা র জাভাস্ক্রিপ্ট ব্যবহার না করে যে কুইরি ব্যবহার করব। হ্যাঁ, শুনছেন না কি বললাম? তো এটাই আর কি। তো আমার মনে হয় যে আজকে আমাদের এতটুকুনি থাকুক, আমরা আগামী ক্লাসে যে কুইরি বেসিক সিনট্যাক্স থেকে শুরু করব। আপনাদের পরবর্তী 2টা বা 3টা ক্লাস হবে যে কোয়েরির উপরে। আর একটা ক্লাস সম্ভবত ওটিপির আছে, ওটিপিটা দেখাই দেবেন একদিন। বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টা লাগবে। তাহলে আমরা ইনালিল্লাহ। আর আমাদের তো বলা হয়েছে যে আমরা কালকে ইনশাল্লাহ একটা হিসাব করবো, কে কত টাকা দিছে, কার কাছে কত টাকা পাই, কে কে ফুল টাকা দিছে, কে কে ফুল টাকা দেয় নাই। আপনাদের কাছে তথ্য থাকলে আপনারা বলতে পারেন। মানে আমরা চেষ্টা করবো যে সামনে এই 16 তারিখ শনিবার, তাই না? কি তথ্য? না দিলে সমস্যা, না দিলে ডোমিনোসিং পাবে না। ও, 3,000 দিছে। আচ্ছা, ওটা দিয়ে দিবে, সমস্যা নাই। ও দিয়ে দিবে আর কি। এখন আমরা যদি আসলে ফুল পেমেন্টটা করতে বলে ভালো হতো আর কি। সো আমরা 16 তারিখে আর কি এই আপনাদেরকে নিয়ে আমরা বসে দেখি সার্টিফিকেট দিয়ে দেওয়া যায় কিনা। 16 তারিখ শনিবার। আচ্ছা, দেখি, ওটা সমস্যা নাই। আর সমস্যা নেই, আল্লাহ ভরসা।